সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমার সাথে কে থাকবেন কিছুক্ষণ পরে আমি তার কথা এবং পরিচয় তুলে দেবো এবং সবার পরিচিত। এনিওয়ে, আমরা আজকে ইউএস ট্যাক্সেশন নিয়ে কথা বলবো এবং এই মৌসুমে আপনারা অনেকে জানেন যে অনেকে বলছেন যে মৌসুম শুরু হয়ে গেছে, আসলে শুরু হতে যাচ্ছে জানুয়ারি 26 তারিখ থেকে এবং এই বছরের ট্যাক্স বিষয়টি আগের যে কোনো বছরের চেয়ে আলাদা মনে হচ্ছে। অনেকেই বলছেন যে এবছর নাকি রিফান্ড অনেক বেশি আসবে, নিয়ম বদলেছে আর এই পরিবর্তনগুলো আপনাকে অনেক বেশি রিফান্ড তুলে আনবে বলে, ফেরত দেবে বলে মনে হচ্ছে এবং সেটার উপরেই আজকে এই বড় একটি প্রভাব পড়তে যাচ্ছে আপনার রিফান্ডের উপরে এবং সেটি একটি আলোচনার বড় অংশ থাকবে। কিন্তু আসলে সত্যিটা কি এবং কোনটা আসলে শুধু গুজব এবং কোনটা সত্য, আজকের অনুষ্ঠানে আমরা এই ট্যাক্স ফাইলিং বিষয়ে সব কিছু সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব। অনেক প্রশ্ন থাকে যেগুলো আমরা নেব আপনাদের কাজে, আপনারা কথা বলতে পারেন সে ব্যাপারে। এবং কেন এই যে 2025 সালের ট্যাক্স ফাইলিং সিজনটি আগের যে কোনো বছরগুলোর থেকে একেবারে আলাদা, সত্যি এটা কি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ট্যাক্স রিফান্ডের বছর হতে যাচ্ছে নাকি প্রত্যাশা একটু বেশি মনে হচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখনো আপনি কি করতে পারেন বা কি করলে আপনি নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারবেন এই বছর ট্যাক্স ফাইলের জন্য। আমরা আলোচনা করব অনেকগুলো বিষয়, যেরকম 1099 যারা আছেন, সেলফ এমপ্লয়েড, স্বনিয়োজিত যারা কাজ করে থাকেন, সেলফ এমপ্লয়েড, তাদের যে ট্যাক্স নিয়ে যারা প্রস্তুতি না থাকলে আসলে অনেকে সবচেয়ে বেশি সমস্যা পড়েন এবং ভালো প্রস্তুতি থাকলে বেশ ভালো রকমের রিফান্ড পেয়ে থাকেন। যেসব পরিবার যে ফ্যামিলি বার্ষিক আয় $50,000 বা ততোধিক অথবা তার চেয়ে কম, যাদের সন্তানাদি আছে, তাদের জন্য এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আনআর্নড ট্যাক্স ইনকাম ক্রেডিট কীভাবে কাজ করে সেটি এবং কীভাবে আপনি ম্যাক্সিমাইজ করতে পারেন সেটিও আলোচনা করব। এরা আসলে কীভাবে তারা এটি যোগ্যতা অর্জন করতে পারেন বা যোগ্য হন সেটাও আমাদের পরিষ্কারভাবে আমরা জানাবো। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যারা 2025 সালে আমেরিকায় এসেছেন তারা কি করবেন, তারা এই বছর ট্যাক্স ফাইলটি কীভাবে করবেন সেটিও আলোচনা থাকবে এবং করলে কিভাবে করবেন। ওকে, এই বিষয়ে ট্যাক্স হিসাবেও পরিবর্তন আসছে সেটিও আলোচনায় থাকবে। তাই আমরা আলোচনা করব যারা ম্যারিড কাপল আছেন, বিবাহিত দম্পতিরা, তারা যৌথভাবে করবেন নাকি আলাদাভাবে ফাইল করবেন, কীভাবে করলে সুবিধাটা বেশি হবে এবং কখন কোনটা বেশি যুক্তিযুক্ত সেটিও আলোচনা থাকবে। আপনি যদি 2025 সালে গাড়ি ক্রয় করে থাকেন, ভেহিকল বা এনিথিং গাড়ি ক্রয় করে থাকেন, তাহলে সেটার ট্যাক্সের উপর প্রভাবটি কেমন পড়বে, কখন সুবিধা পাওয়া যাবে এবং কি আসবে তাতে, পাওয়া যায় না কি না সেটাও আমরা জানবো। যারা বাড়ি ক্রয় করেছেন প্রথমবারের মতো অথবা সেকেন্ড টাইম হাউস প্রপার্টি ওনার, সেটা দেখব। সেটা সিঙ্গেল ফ্যামিলি হতে পারে, মাল্টি ফ্যামিলি হতে পারে অথবা রেন্ট ইনকাম হতে পারে আপনার। ওকে, সেটিও আমরা আলোচনা থাকবে। সেটি ডিডাকশন, ডিপ্রিসিয়েশন এবং নতুন ক্রেতা যারা আছেন তাদের বিষয়ে প্রায় সব কিছু অনেক সময় অনেকেই মিস করে যান, সেটি আলোচনা থাকবে। সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আরও 2025 সালে যারা বাড়ি বিক্রয় করেছেন, অনেকে বাড়ি বিক্রি করেছেন, তাদের তো ক্যাপিটাল গেইন হয়েছে, তারা কি আশা করতে পারেন, তাদের কি হবে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স ছাড়ের বিষয়টি নিয়ে এবং এই বিক্রির করার পরে যে সমস্ত অনেক জিনিস আসে সেটিও আলোচনা থাকবে। সবই আমরা তুলে ধরার চেষ্টা করব। এই অনুষ্ঠানটি আসলে অনেক কিছু পরিষ্কার করার জন্য এবং অনেক বিভ্রান্তি থেকে যাতে আপনারা নিস্তার পান সেটি, কারণ ট্যাক্স ফাইলিংয়ের পরে বিভীষিকাময় অভিজ্ঞতা আছে অনেকের। ওকে, এবং প্রত্যাশা পূরণ হয় না অনেকেরই। এই ব্যাপারগুলো আমরা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা এই প্রতিটি বিষয় আপনাদের কাছে এক এক করে তুলে ধরার চেষ্টা করব। প্রতিটি বিষয় থাকবে গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ সেটিও আলোচনা থাকবে এবং আমরা চেষ্টা করব এই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। এবং আজকের আলোচনায় এই সমস্ত বিষয়ে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এবং আমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমার সাথে যোগ দিচ্ছেন আব্দুল চৌধুরী, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং আইআরএস এনরোল এজেন্ট। স্বাগত জানাচ্ছি আব্দুল চৌধুরী আপনাকে। আসসালামু আলাইকুম হাবিব ভাই, আশা করি আপনি ভালো আছেন, আশা করি আপনার দর্শকরাও ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা আজকে যত টপিকগুলো বললেন সবগুলোই আমরা আজকে তুলে ধরতে পারবো। জি, এবং এই তুলে ধরাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ 26 তারিখ থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে। ওকে, সো প্রথম প্রশ্ন আপনার কাছে আমার, যেটি অনেকেই জিজ্ঞেস করছেন, অনেকে জানতে চাচ্ছেন যে এই বছরের ট্যাক্স ফাইলিং আগের বছরগুলো থেকে আলাদা, কেন আলাদা সেটি একটু জানবো, তারপরে ইতিহাসের দিকে আমরা একটু তাকিয়ে দেখবো। চলুন সেখান থেকে শুরু করি। সো প্রথমত কয়েকটা জিনিস। নাম্বার 1, এই বছর ট্যাক্স রুলে অনেক চেঞ্জ হয়েছে, যেটা আপনারা অলরেডি জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই বছর একটা নতুন বিল পাস করছে যেটাকে বলে HR1। অলসো আপনারা জানতে পারেন এটাকে বলে ওয়ান বিগ বিউটিফুল বিল যেটা।
সো এখানে অনেক চেঞ্জ হয়েছে, যেটা অন্যান্য বছর থেকে অনেক ডিফারেন্ট, ঠিক আছে? সো দ্যাটস নাম্বার ওয়ান। সো আপনাদের রুলগুলো ঠিক মতো সঠিকভাবে জানা লাগবে। আরেকটা জিনিস হইলে গিয়ে যে এই বছর আইআরএস এর ফোর্স অলমোস্ট 25% ফিওর। তার মানে গত বছর যদি 100 জন ছিল, এখন 75 জন কাজ করতেছে। এখন ওদের ওয়ার্কফোর্স কম, প্লাস ওদের ভলিউম আরো বেশি। তার মানে ওদের এমপ্লয়ি কমছে, কিন্তু আরো বেশি মানুষ ট্যাক্স ফাইল করতেছে, ঠিক আছে? সো এই কারণে আপনাদের অনেক কিছু জানা লাগবে, অনেক কিছুর জন্য প্রিপেয়ার থাকা লাগবে। আইআরএস এর মাধ্যমে অনেক ডিলে হইতে পারে। সো ইউ হ্যাভ টু বি রেডি ফর এভরিথিং টু মেক শিওর দ্যাট আপনার ট্যাক্স ফাইলগুলো আপনি সঠিকভাবে ট্যাকল করতে পারেন। ওকে, ধন্যবাদ। আমরা শুনছি যে এই বছরের যে ট্যাক্স রিটার্ন অনেক বড় হবে এবং অনেকের দাবি, অনেকের কথা শুনে মনে হচ্ছে এবং আমার নিজেও মনে হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে বড় ট্যাক্স রিফান্ড এবার হতে যাচ্ছে। আসলে কি তাই? হ্যাঁ, সো এবার রিফান্ড বাড়বে। অ্যানালিসিস যেগুলো করা হয়েছিল ওখানে বলা হয়েছে যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের অ্যাভারেজ $1,000 রিফান্ড বাড়বে, ঠিক আছে? এখন রিফান্ড বাড়ার কয়েকটা কারণ হইতে পারে। এর মানে নয় যে আপনার ট্যাক্স কমছে, এটা হইতে পারে, ডিপেন্ড করে, সবার সিচুয়েশন ইজ ডিফারেন্ট। নাম্বার ওয়ান, নতুন যে ট্যাক্স ল ওইটাতে আপনাদেরকে অনেক ট্যাক্স ডিডাকশন দিবে এবং ইনফ্লেশনের জন্য কিছু ক্রেডিট ও বাড়া হচ্ছে, রাইট? বেড়ে গেছে, দ্যাটস ওয়ান। আরেকটা জিনিস হলে গা যে এই যে ট্যাক্স চেঞ্জ যেটা হয়েছিল ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মিডল অফ দ্য ইয়ার, তখন আপনার অরিজিনাল উইথহোল্ডিং, তার মানে আপনারা যারা W2 তে কাজ করেন অথবা আপনারা যারা এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট করেন, আপনাদের উইথহোল্ডিং কিন্তু ছিল আগের ট্যাক্সের রুলের উপরে, ঠিক আছে? তার মানে আপনারা আগের রুলের ট্যাক্সের উপরে ট্যাক্স দিচ্ছেন এবং মিডল অফ দ্য ইয়ার রুলগুলো চেঞ্জ হয়েছে, যেখানে আপনার ইনকামটা কমতে পারে কিন্তু আপনার উইথহোল্ডিং চেঞ্জ হইতে সময় লাগছে। তার মানে মোস্ট লাইকলি আপনি অলরেডি কিছু বেশি ট্যাক্স দিয়ে আসছেন, এই কারণে আরেকটা রিফান্ড বাড়তে পারে। এবং দেখা গেছে যে অনেক মানুষ আছে যে ওদের ইনকামও কমছে অথবা নতুন ছেলেমেয়েরা হইতে পারে, প্লাস এই যে নতুন আপনার নো ট্যাক্স অন টিপস, নো ট্যাক্স অন ওভারটাইম, তারপর আপনার অন্যান্য যে রুলগুলো ছিল ওইটার এফেক্টের জন্য এই বছর বলা হচ্ছে দ্য রিফান্ড শুড বি গোইং আপ। সো উইল সি। ওকে, সো আমরা বেশ কয়েকটা জিনিস জানলাম যে হ্যাঁ, এইবারে ট্যাক্স রিটার্ন অন্যান্য যে কোনো বছরের চেয়ে বেশি হবে এবং তার একটি অন্যতম কারণ হচ্ছে যে বিগ বিউটিফুল বিল HR1, যেটা আমরা জানি, এবং আরেকটা হচ্ছে যে অনেকেই বেশি ট্যাক্স দিয়ে ফেলেছেন কারণ ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল বছরের মাঝামাঝি সময়ে, সেই কারণটাও একটি কারণ। এছাড়াও অন্যান্য কারণ আছে যেটা আমরা আলোচনা করব, কিন্তু আমার কাছে আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে এই যে আমরা শুনছি এই যে ট্যাক্স রিটার্নটা হচ্ছে এখন কি করলে, এনিওয়ে আপনি আমাদেরকে একটু আগে বললেন যে এভরিবাডি হ্যাজ এ ডিফারেন্ট সিচুয়েশন, সবার সিচুয়েশনগুলো এক না। আমরা যদি সেটা মনে রাখি, তারপর আমরা বলবো যে কি করলে যারা ট্যাক্স ফাইল করছেন তাদের প্রস্তুতিটা আসলে কীরকম হওয়া উচিত, যাতে করে তাদের ট্যাক্স রিফান্ডটা ভালো হয়, নাম্বার ওয়ান, ঝুঁকিমুক্ত হয়, নাম্বার টু, এবং তারা যাতে বিপদে না পড়েন, নাম্বার থ্রি। সো এখন মেইন থিং আপনার প্রিপারেশন, ঠিক আছে? আমরা যেরকম অ্যাকাউন্টেন্ট, আমরা যেরকম আপনাদের ট্যাক্স ফাইলিং এর জন্য প্রিপারেশন করতেছি, আপনাদেরও সেম ভাবে আপনার প্রিপারেশন করা লাগবে। তার মানে কি, আপনার যে ট্যাক্স ডকুমেন্টসগুলো আছে আপনি এখনই আস্তে আস্তে রেডি করা শুরু করবেন। এখন আপনার অনেক ধরনের ট্যাক্স ডকুমেন্ট ইদার আপনার ইমেলে আসতে পারে, আপনার অনলাইনের পোর্টালে থাকতে পারে, অথবা আপনার বাসায় মেল হইতে পারে। সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আপনি ওই সব এভরি অ্যাঙ্গেল আপনি সঠিকভাবে দেখতেছেন। আইআরএস এর যদি এমপ্লয়ার W2 পাঠাচ্ছে অথবা আপনি একটা জব বাদ দিয়ে দিচ্ছেন অনেক আগে, মার্চ মাসে হোক অথবা এপ্রিল মাসে হোক, ওরাও কিন্তু আপনাকে একটা W2 দিবে। অথবা আপনারা যদি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হয়ে থাকেন, আপনার মেক শিওর করা লাগবে যে আপনার যত 1099 আছে সবগুলো গ্যাদার করতেছেন। স্পেশালি আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদের মেক শিওর করা লাগবে যে আপনাদের সব ইনকাম এবং এক্সপেন্সগুলো আপনারা সঠিকভাবে রেডি করতেছেন। বিকজ ট্যাক্স সিজন ইজ অনলি 3.5 months. April 15th is the deadline. আপনার মনে করতেছেন আপনার হাতে অনেক সময় আছে, কিন্তু it goes very quick, ঠিক আছে? So number one, be prepared, be ready, okay? And secondly, আপনাদের যে কিছু রুলগুলো যেটা চেঞ্জ হয়েছে, আমরা অনেক সময় এই রুলগুলো নিয়ে কথা বলি এবং আমরা TBN-এ অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি অথবা সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা মেক শিওর করবেন যে আপনারা যে ইনফরমেশনগুলো যেটা পাচ্ছেন ওইটা সঠিক এবং ভেরিফাইড, ঠিক আছে? কারণ এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক
স্ক্যাম হচ্ছে অথবা অনেক জিনিস বলা হচ্ছে যে এখানে এরকম করলে এত টাকা পাইতে পারেন, মেক শিওর ইউ আর অ্যাওয়্যার অফ দ্য রুল এবং আপনি একজন নলেজেবল মানুষের সাথে ট্যাক্স ফাইল করতেছেন এবং ইউ আর গেটিং ইউর ইনফরমেশন ফ্রম দ্য প্রপার সোর্স। ওকে, সো আমার মনে হয় এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সোশ্যাল মিডিয়া ইজ এ গুড সোর্স অফ ইনফরমেশন। এই কথাটি সত্য, কিন্তু এটিও অনস্বীকার্য যে এখানে মিস ইনফরমেশনও অনেক থাকে এবং অনেক সময় এমন কথা শুনি আমরা যারা কোয়ালিফাইড না পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। সো সেই সব পরামর্শ শুনে পরে কিন্তু অনেকে বিপদে পড়েন। সো আপনারা একটু সাবধানে থাকবেন। আমি আপনাকে প্রথমেই অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি উল্লেখ করেছি সূচনাতেই, কিন্তু প্রথমে আমি শুরু করতে চাই 1099 বা সেলফ এমপ্লয়েড যারা আছেন ইনাদের দিয়ে। উনাদের ক্ষেত্রে এই বছরটি কেমন হবে এবং সব কয়েকটি ভাগে প্রশ্ন করি। হোয়াট ডু ইউ এক্সপেক্ট 1099? আপনি কি আশা করছেন 1099 যারা সেলফ এমপ্লয়েড আছেন এই বছর, যেহেতু তারা ট্যাক্স দেন না কাজ করার সময়, যদিও নিয়ম প্রতি 3 মাস অন্তর অন্তর দেওয়ার, কিন্তু অনেকে এটা করেন না, অনেকে করেন, এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে তাদের আসলে কোন জিনিসগুলো ঠিক মতো দেখতে হবে এবং কি কি করা উচিত তাদের এই ক্ষেত্রে, এবং কোন ক্ষেত্রে তারা ভুল করলে এটি আসলে ব্যাকফায়ার করবে অথবা তারা মানে ম্যাক্সিমাম রিফান্ড থেকে যেমন বঞ্চিত হতে পারেন, ও অন্য ক্ষেত্রে আইআরএস এর অডিটেও পড়তে পারেন। সো কয়েকটি প্রশ্ন একসাথে জুড়ে দিলাম। ওকে, আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনারা যারা 1099 পাচ্ছেন, এখানে 2 ধরনের ইন্ডিভিজুয়াল, যারা লো ইনকাম এবং যারা হাই ইনকাম। Okay, let's talk about the low income. Jara, again, I'm saying low income from an income and expense perspective, but nobody get offended by this comment. Okay, so এখন আপনারা যাদের ইনকাম, যাদের মেডিকেড লেভেলে পড়ে অথবা আন্ডারসার্ভ কমিউনিটি লেভেলে পড়ে, আপনাদের যেটা হয়, আপনারা যখন ইনকামগুলো রিপোর্ট করেন এবং এক্সপেন্স রিপোর্ট করার পরে আপনারা ইউজুয়ালি আর্নড ইনকাম ক্রেডিট পান অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পান। এখন আপনাদের ক্ষেত্রে অডিট রিস্ক ইজ একটু ডিফিকাল্ট ক্লিয়ার করা। আমি এক্সাম্পল দিলাম, ধরেন একজন মানুষ W2-তে আছে, উনার ইনকাম $30,000, 2জন বাচ্চা, উনি আর্ন ইনকাম পেয়ে গেল এবং আইআরএস যদি উনাকে অডিট করে ইজ ভেরি ইজি, উনি W2 পাঠাই দিলেন এবং বাচ্চাদের ইনফরমেশনগুলো পাঠাই দিলেন। এখন আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদের কি করা লাগে? আপনার ইনকামের প্রুফ দেওয়া লাগে এবং আপনার এক্সপেন্সের প্রুফ দেওয়া লাগে, ঠিক আছে? এখন right now we live in an era of digital documents. এখন আপনার যেটা করা উচিত যে আপনারা সঠিকভাবে সব এক্সপেন্সগুলো ক্যালকুলেশন করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে রিমেম্বার রিফান্ড ইজ নট দ্য বিগেস্ট থিং। ইউজুয়ালি আমরা অনেক সময় মনে করি ইয়েস $1,000 রিফান্ড যদি এক্সট্রা বেড়ে যায় ইটস আ লট, রাইট? বাট অলসো এট দ্য সেম টাইম এইটার জন্য আপনারা অন্যান্য জায়গায় রিস্কে পড়তে পারেন, রাইট? সো এই কারণে আপনারা মেক শিওর করবেন যে আপনার এক্সপেন্সগুলো সঠিকভাবে রাখতেছেন এবং ইনকামগুলো আপনারা সঠিকভাবে ক্যালকুলেশন করতেছেন। কিপ ইন মাইন্ড, এই বছর টিপস যারা পাচ্ছেন, ঠিক আছে, আপনাদের জন্য কিন্তু আপ টু $25,000 ফর মেরিট ফাইলিং জয়েন্ট, এটাতে কোনো ট্যাক্স নাই। সো দ্যাট মিনস আপনারা যখন 1099 গুলো পাচ্ছেন, স্পেশালি আপনারা যারা ডোরড্যাশে কাজ করেন অথবা আপনারা যারা উবারে কাজ করেন, মেক শিওর আপনার যে ক্যালকুলেশনগুলো যারা হচ্ছে, আপনার অ্যাকাউন্টেন্ট যেটা আপনাদের এক্সপ্লেনেশন করতেছে, জাস্ট ভেরিফাই দ্যাট ওই ডিডাকশনগুলো আপনার সঠিকভাবে যাচ্ছে। আই ওয়ান্ট টু মেনশন ওয়ান থিং, অনেক সময় আমরা মনে করি ওকে আমার অ্যাকাউন্টেন্ট যেটা সঠিক ফাইল করে দিছে ওইটাই আমার জন্য ভালো। না ট্রু। আপনি আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, আপনি ওদেরকে ইনফরমেশন দিবেন, ঠিক আছে? মানে আপনি গিয়ে যদি ওদেরকে বলেন যে আপনি ক্যালকুলেশন করেন, নো, হি ইজ নট গোনা নো ইউর নাম্বারস, ইউ আর গোনা নো দ্য নাম্বারস দ্য মোস্ট। ওকে, আমি যেটা দেখছি যে অনেক সময় দেখছি যে আসলে আপনাদের অনেক এক্সপেন্স আছে কিন্তু আপনারা সঠিকভাবে ক্যালকুলেশন না করায় অনেক সময় আপনারা অনেক ভুলবশত নাম্বারগুলো বসায় বলেন, বাট আলটিমেটলি আপনি যদি রিয়েল নাম্বারটাই বসাতেন ইউ স্টিল উড হ্যাভ বিন ফাইন। সো দিস ইজ ওয়াই various expense like আপনার ইন্স্যুরেন্স ধরেন, অফিস এক্সপেন্স ধরেন, অ্যাডভার্টাইজিং, whatever expenses you have, try to calculate it properly এবং আপনারা সঠিকভাবে ট্যাক্স ফাইল করবেন, এতে আপনার ট্যাক্স ফাইলও সঠিকভাবে হবে এবং রাতের বেলা ঘুমও ইনশাল্লাহ ভালো হবে। ওকে, সো দ্বিতীয় প্রশ্ন যাওয়ার আগে আমি একটু একটি জিনিস আছে আমি একটু উল্লেখ করি। আরিফুর রহমান বাপ্পু, আপনি একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটি ইমিগ্রেশন রিলেটেড, এই অনুষ্ঠানটি ট্যাক্স রিলেটেড। আপনারা অনেকেই জানেন যে রাত 8টায় আজকে একটি অনুষ্ঠান হয়ে গেছে এবং সেটি ছিল সম্পূর্ণভাবে ইমিগ্রেশন ভিত্তিক এবং আজকে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে বড় রকমের একটি ব্রেকিং নিউজ এসেছে। বাংলাদেশ সহ অনেক দেশের উপর মানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে ইমিগ্রেশন প্রসেসিংয়ের ব্যাপারে। এই ব্যাপারটি আমরা আরও আলোচনা করব সামনে।
এবং এই আলোচনাগুলো খুব দরকার। আপনাদের আমি বলবো যে আগামীকালকের অনুষ্ঠানগুলো দেখবেন, আগামী শুক্রবার যে ভিউজ হবে এটি খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটি কিন্তু কিছুটা হেরফের আছে, অনেকেই দিয়েছেন অনেক কিছু, কাজেই দেখে রাখেন, প্যানিক হওয়ার প্রয়োজন নেই। আর ফারজানা আক্তার আপনি বলছেন উইক প্রোগ্রাম কি ফেডারেল, আমি মনে করে নিচ্ছি চার্জ। ইয়েস, ইট ডিপেন্ডস, বাট ইয়েস। আমি ফারজানা আক্তার আপনাকে বলবো আগামী শুক্রবার সন্ধ্যা 7টায় যে ভিউজ হবে প্লিজ আপনি মিস করবেন না, সেটা লাইভ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই মুহূর্তে, এবং পাবলিক চার্জের ব্যাপারটি মোস্ট লাইকলি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় বা 20 তারিখে বা 21 তারিখের দিক থেকে যাবে। আজকে এই ঘোষণা যেটি এসেছে সেটি বলবৎ হতে যাচ্ছে জানুয়ারির 21 তারিখ থেকে। বাট এই সমস্ত জিনিসে অনেক ব্রেকডাউন দরকার, অনেক বিস্তারিত আলাপ প্রয়োজন। কাজেই আজকে যেহেতু ইমিগ্রেশন বিষয় নয়, আমি এটি বাদ দিচ্ছি, কিন্তু এখানে যারা থাকেন, এই দেশে যারা আছেন, তাদের জন্য আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ট্যাক্স ফাইলিং শুরু হয়ে যাচ্ছে। এবং ট্যাক্স ফাইলিং যদি ঠিক মতো না থাকে, স্পেশালি ইমিগ্রেশনের কথা যখন আপনি বলছেন, পাবলিক চার্জের কথা অনেকে বলছেন, আপনার ইমিগ্রেশনের মানে ট্যাক্স ফাইল দেখে যদি মনে হয় খুব রুগ্ন, এবং তাহলে কিন্তু আপনার পক্ষে ভবিষ্যতে কাউকে আর স্পন্সর করা সম্ভব হবে না। এই ব্যাপারটিও আমি তুলে ধরবো আগামী শুক্রবার। যারা আফিয়া, I would like to file taxes with dynamic taxes. Do they have office in Queens? Yes, they do. আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন। Abdul Chowdhury, if you want to mention that, you can mention where is your office in Queens? Yeah, আমাদের অফিস আছে ব্রঙ্কসে আছে, কুইন্সে আছে, এবং নিউ জার্সি, টোরোয়া, as well as Buffalo. Also another thing is আমরা ভার্চুয়াল, মিনিং লাইক আমাদের নিজেদের অ্যাপ আছে, যেখানে আপনি যদি ওয়াশিংটন স্টেটে থাকেন, ক্যালিফোর্নিয়াতে থাকেন, doesn't matter, from the comfort of your home, your tax return will be filed without you stepping outside the house. Yeah, but very securely. Queens কোথায় আছে? কুইন্সের জামাইকাতে, হিলসাইড, অন হিলসাইড। সো আপনি একটু গুগলে যে সার্চ করলে বাকিটা পেয়ে যাবেন। ওকে, যেহেতু আমরা সেলফ এমপ্লয়েডের উপরে আছি, সেলফ এমপ্লয়মেন্টের উপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা স্পেশালি উবার, লিফট করে থাকেন তাদের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য, এবং যারা নাও করে থাকেন তারাও অনেকে গাড়ি ক্রয় করে থাকেন। সো আব্দুল চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যারা উবার, লিফট করে থাকেন গত বছর অর্থাৎ 2025-এ নতুন গাড়ি ক্রয় করেছেন, তাদের ক্ষেত্রে এই মানে হাউ ডাজ দিস ইয়ার ট্যাক্স ফাইলিং রিয়েলি এফেক্টস দেম, এই প্রসঙ্গটি একটু যদি আপনি ভেঙে তুলে ধরেন। ওকে, সো আমি এটা দুইটা ভাবে আনসার দিব। প্রথমত, আপনারা যারা বিজনেস ওনার, তার মানে আপনি যদি উবার, লিফট চালায় থাকেন, সো আপনারা যখন একটা গাড়ি নেবেন, দুইটা এক্সপেন্স থাকবে আপনার। প্রথমে একটা এক্সপেন্স হইলে এটাকে বলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তার মানে আপনি যদি একটা গাড়ি যদি $50,000 কিনে থাকেন, ওই $50,000 জন্য গভর্নমেন্ট আপনাকে একটা ডিডাকশন দিবে, কিন্তু ওই $50,000 আপনার পুরো একসাথে নিয়ে লাভ নাই। ইউজুয়ালি ইউ ক্যান উইথ এ সেকশন 179, I don't want to get into too much details, but to make it simple, আপনি ওই $50,000 গাড়ির এক্সপেন্সটা আপনি 5 বছরে নেবেন, রাইট? ইউ কুড টেক স্ট্রেট লাইন, তার মানে $10,000 পার ইয়ার, অথবা আপনি আরেকটা ভাবে নিতে পারেন যেখানে বোনাস ডিপ্রিসিয়েশন থাকবে। তার মানে আপনি প্রথম বছরে একটু বেশি নেবেন, I believe it's 20,000 and change, পরের বছরে আর একটু বেশি নেবেন, এরকম ইটস এ ওয়াটারফল ডিডাকশন, ঠিক আছে? তার মানে আপনি গাড়ি যে কিনছেন ওইটার জন্য একটা ডিডাকশন পাবেন। এবং আপনি যদি গাড়িটা ফাইন্যান্স করে থাকেন, তখন আপনি ইন্টারেস্ট যেটা দিচ্ছেন ওই গাড়ির জন্য, ওইটার জন্য আপনি একটা ডিডাকশন নেবেন। ওকে, সো দ্যাট মিনস আপনি যদি নতুন গাড়ি কিনে থাকেন বিজনেস ওনার হিসেবে, মেক শিওর আপনি গাড়ির বিল অফ সেল নিয়ে যাবেন অ্যাকাউন্টেন্টের কাছে, এবং আপনি যত টাকা ইন্টারেস্ট দিচ্ছেন মাসে মাসে ওইটার জন্য আপনি ডিডাকশনটা নেবেন। ওকে, এইটা অ্যাপ্লিকেবল ওল্ড অর নিউ। ওকে, সো দ্যাটস ওয়ান। এখন আরেকটা নতুন ল এবছর চেঞ্জ হয়েছে, আপনারা যারা পার্সোনাল গাড়ি কিনছেন, ঠিক আছে, দ্যাট মিনস ধরেন এই 2025-এ আপনি যদি একটা নতুন গাড়ি কিনে থাকেন এবং ওই গাড়িটা যদি আপনি ফাইন্যান্স করে থাকেন, তার মানে আপনি ওইটা 5 বছর অথবা 6 বছরে পে করতেছেন, এবং ওই গাড়িতে আপনি যে ইন্টারেস্ট যেটা দিচ্ছেন ওইটা আপনার জন্য ফুলি ডিডাক্টেবল, ঠিক আছে, আপ টু $10,000 ডিডাকশন। তার মানে আপনি গাড়ি একটা কিনছেন $100,000 এবং দেখা গেছে যে 2025-এ আপনি $5,000 ইন্টারেস্ট দিচ্ছেন, ওইটার জন্য আপনারা অটোমেটিক একটা ডিডাকশন পাবেন। ওকে, নাও দ্য কি হিয়ার ইজ দিস, এটা অনেকের কোয়েশ্চেন আছে এবং আমি এটা স্ট্রেট আনসার দেই। এখন অনেকের কোয়েশ্চেন হইলে আমি যদি ইউজড গাড়ি কিনে থাকি ওইটার জন্য কি আমি ইন্টারেস্ট ডিডাকশন পাবো কিনা না। ওকে, এটা নিয়ে অনেক কনফিউশন ছিল। আইআরএস নতুন একটা নিউজ রিলিজ দিছে, ইউ কুড ফাইন্ড দিস অন irs.gov,
এই ডিডাকশনটা নিতে হইলে ইউ হ্যাভ টু গেট দ্য কার হ্যাজ টু বি এ ফার্স্ট লিন, দ্যাট মিনস গাড়িটা নতুন থাকা লাগবে এবং আপনার লোনটা নতুন থাকা লাগবে। ঠিক আছে, আই হোপ উই আর ক্লিয়ার অন দিস। এটাতে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। ওকে, আমি অন্য প্রশ্নে যাওয়ার আগে আমাদের সাথে অনেকেই ফোনে আছেন, আমি অন্তত একটি ফোন কল নিয়ে নিতে চাই। চলুন সেটা করি। কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমি জামাইকা থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল যে আমার একটা এলএলসি আছে অন্য স্টেটে, উইসকনসিনে। এখন আমি কি নিউ ইয়র্কে যে ট্যাক্স ফাইল করি, আমি এটার সাথে কি আমি ট্যাক্স ফাইল করতে পারবো নাকি না আমার আবার মানে ওখানে কারোর সাথে যোগাযোগ করতে হবে? Wisconsin or Wyoming? No, it's Wisconsin. He just said it wrong. I'm sorry, Wyoming. Wyoming. Right. Okay. Wyoming. Good guess. Yeah. Why did you say Wyoming? We could have a long conversation on that, but I'll because of the taxes. Okay, ঠিক আছে। আপনি এখন রেসিডেন্ট কোথায়? আমি নিউ ইয়র্কের রেসিডেন্ট। আচ্ছা, তার মানে আপনি ওখানে থাকেন না, কিন্তু আপনার এলএলসিটা ওখানকার, এই তো? হ্যাঁ, এলএলসিটা ওখানে। আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটা হচ্ছে আমি ট্যাক্স ফাইল করবো ওই এলএলসির জন্য কোথায়? আমি এখান থেকে করতে পারবো না আমার ওখানে ওকে, আমার মনে হয় আব্দুল চৌধুরী বুঝতে পেরেছেন প্রশ্নটি। ধন্যবাদ, বলুন। Okay, so আপনি basically Wyoming একটা corporation অথবা LLC বানাইছেন. The reason people create LLCs in Wyoming is that it has more privacy reasons. Also, usually মানুষ Delaware state corporation বানাইতো, it's more expensive, so people like to do it in Wyoming. But the catch is, main thing is this, মনে রাখা লাগবে, আপনি যে কোনো স্টেটে একটা এলএলসি অথবা কর্পোরেশন বানান না কেন, does not matter. The state where you are residing, তার মানে আপনি যে স্টেটে থাকেন ওই স্টেটে স্টিল আপনার ইনকামটা রিপোর্ট করা লাগবে। Wyoming is very unique. Wyoming স্টেটে এলএলসির জন্য কোনো ট্যাক্স নাই, ঠিক আছে? তার মানে হলে কি আপনি Wyoming এর জন্য আপনি শুধু আপনার যে অ্যানুয়াল ফিটা আছে প্রত্যেক বছর এলএলসিটা মেইনটেইন করার জন্য, whatever the fee is, ওইটা পে করবেন। কিন্তু আপনি যখন ট্যাক্স ফাইল করবেন ওই এলএলসির যত ইনকাম এবং এক্সপেন্স আছে ওইটা স্টিল আপনার ফেডারেল ট্যাক্স রিটার্নে যাবে, ঠিক আছে? Once it goes to the federal tax return, আপনার অটোমেটিকলি যে স্টেটে আছেন, প্রেসিডেন্ট স্টেটে থাকেন, ওইটাতে স্টিল গিয়ে রিপোর্ট হবে। সো টু আনসার ইউর কোয়েশ্চেন, আপনি যদি নিউ ইয়র্কে থাকেন, ইউ স্টিল গোনা রিপোর্ট দ্য এলএলসি ইনকাম ফ্রম Wyoming। আপনার যদি মিশিগানে আপনার এলএলসি থাকে, আপনার যদি ক্যালিফোর্নিয়াতে এলএলসি থাকে এবং আপনি নিউ জার্সিতে থাকেন, তখন যেটা হবে আপনার দুইটা স্টেটের ট্যাক্স ফাইল থাকবে। যে স্টেটে এলএলসিটা আছে, যেখানে ওইখান থেকে ইনকাম এবং এক্সপেন্স আসছে, এবং যে স্টেটে আপনি রেসিডেন্ট, ওকে? এর মানে নয় যে আপনি ডাবল ট্যাক্স দিবেন। অল দ্যাট মিনস ইজ ক্যালিফোর্নিয়াতে আপনি ট্যাক্স দিবেন ওই ইনকামের উপরে, এবং ওই ইনকামের উপরে যে ট্যাক্সটা আপনি ক্যালিফোর্নিয়াতে দিয়েছেন ওইটার জন্য আপনি নিউ ইয়র্ক স্টেটে একটা ক্রেডিট পাবেন। দ্যাটস দ্য আনসার। ওকে, সো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন। চলুন পরবর্তী প্রশ্নটি, আরেকটি, আমি যে প্রশ্নটি এখন করবো এটি একটা ফ্রেমওয়ার্কের মতো। ওকে, আমি একটি নাম্বার ধরে করছি, আপনি একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে আপনি বলবেন। ধরে নিই আমরা একটি ফ্যামিলির কথা বলছি যাদের আয় হচ্ছে $50,000 বা তার নিচে, এবং পরিবারে 2 বা 3 বাচ্চা আছেন। সেই ক্ষেত্রে আপনি যদি আমাদেরকে একটু বোঝান যে এই পরিবারটি তাদের চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং আর্ন ইনকাম ইআইটিসি যেটি আমরা বলে থাকি, ক্রেডিটটি কিভাবে পাবেন এবং তাদের ক্ষেত্রে কতখানি এটা প্রযোজ্য হবে, এবং এই প্রসঙ্গে যাওয়ার আগে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ইআইটিসি যেটি আছে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, এই দুটি যদি একটু সহজে ব্যাখ্যা করেন সবার জন্য একটু ভালো হয়। ওকে, এই বছরে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট আই বিলিভ $2,200, রাইট? সো এই ক্রেডিটটা পাইতে হইলে আপনার বাচ্চার বয়স 17 বছরের নিচে থাকা লাগবে। ওকে, সো আপনার দুইটা ক্রেডিট, একটা হইলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা পাইতে হইলে আপনার 17 বছরের নিচে থাকা লাগবে, এবং আরেকটা ক্রেডিট হইলে গিয়ে আপনার আর্ন ইনকাম ক্রেডিট। ওকে, সো আর্ন ইনকাম ক্রেডিট একটু বড় ক্রেডিট। এই ক্রেডিট ডিপেন্ড করবে আপনার ইনকাম কত, আপনার ছেলেমেয়ে কয়জন, এবং আপনার ছেলেমেয়ের বয়স কত। ওকে, এখন যারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছে ওরা অটোমেটিকলি ওই বাচ্চাদের জন্য আর্ন ইনকাম ক্রেডিটের জন্য এলিজিবল হবে। এখন আপনার যদি একজন ছেলে মেয়ে থেকে থাকে যাদের বয়স 19, 20 অথবা 24 বছরের নিচে, কিন্তু ওরা যদি ফুল টাইম স্টুডেন্ট, তখন ওরা আর্ন ইনকাম ক্রেডিটের জন্য এলিজিবল। ওকে, আর্ন ইনকাম ক্রেডিটটা সবচেয়ে বড় ক্রেডিট। এইটা ডিপেন্ড করে আপনার যদি এক বাচ্চা থাকে ম্যাক্সিমাম ক্রেডিট থাকবে $4,300 টাকার মতো, যদি 2 বাচ্চা থাকে ম্যাক্সিমাম ক্রেডিট থাকবে $7,100, যদি 3 বাচ্চা থাকে ক্রেডিটটা থাকবে $8,046। ওকে, সো নাও লেটস হোল্ড ফর আ সেকেন্ড।
এখন তার মানে 3 বাচ্চা, আমরা যদি 2 বাচ্চা ধরি, তার মানে ওনার আর্ন ইনকাম ক্রেডিট পাওয়ার কথা 7,000, রাইট, 7,100 whatever। যদি 2 বাচ্চা 70 বছরের নিচে থাকে তাইলে আরো 2,200 ইচ পাওয়ার কথা। ওকে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইজ ফিক্সড। আর্ন ইনকাম ক্রেডিট একটা টেবিলের মতো ধরেন এই হইলে গিয়ে স্পেকট্রাম। ইনকাম আপনার যদি থাকে না, আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাবেন না, ঠিক আছে। আর্ন ইনকাম ক্রেডিট পাইতে হইলে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকা লাগবে, এবং আমেরিকাতে অ্যাটলিস্ট 6 মাস থাকা লাগবে, এবং আপনার আর্নড ইনকাম থাকা লাগবে। তার মানে কি, আপনি কাজে গেছেন, কাজ করছেন, এবং ওই কাজ করার জন্য যেহেতু আপনার ইনকাম কম, ওই কারণে গভর্নমেন্ট আপনাকে একটা ক্রেডিট দিচ্ছে। ওকে, সো নাও আপনার ইনকাম যদি 0, ক্রেডিট ইজ 0। ইনকাম যত বাড়তে থাকবে, ক্রেডিটটা ম্যাক্সিমাম হইতে থাকবে। ফর এক্সাম্পল, একজন মানুষের যদি $25,000 ইনকাম হয়, 3 বাচ্চা, হি ইজ গোনা গেট দ্য ফুল আর্ন ইনকাম ক্রেডিট। ওকে, এবং ইনকামটা যত বাড়তে থাকবে, আস্তে আস্তে আর্ন ইনকাম ক্রেডিটটা কমতে থাকবে, এবং বাই দ্য টাইম যাদের 2 বাচ্চা আছে এবং আপনাদের ইনকামটা যখন $57,000 মতো চলে যায়, তখন আপনার 64,000 যদি আপনি ম্যারিড হন, তখন আপনার আর্ন ইনকাম ক্রেডিটটা 0 হয়ে যায়। ওকে, সো টু সামারাইজ, একজন মানুষের চাইল্ড ট্যাক্স ক্রেডিট বলা ফিক্সড ইজ ইজি, কারণ এটা ফিক্সড ক্যালকুলেশন যদি 70 বছরের নিচে। কিন্তু আর্ন ইনকাম ক্রেডিট ডিপেন্ড করবে আপনার ইনকামের উপর। ইনকাম যত বাড়বে, আর্ন ইনকাম তত কমতে থাকবে। ওয়ান অফ দ্য থিং আপনাদের জানা উচিত, একজন এই যে ইন্ডিভিজুয়াল বললেন আপনার $50,000, উনি $8,000 উনি ক্রেডিটটা পাবে না, মোস্ট লাইকলি এটা $2,000 অথবা $3,000 মতো পাইতে পারেন। ওকে, বাট ওনার যদি ইনভেস্টমেন্ট ইনকাম থেকে থাকে, ইনভেস্টমেন্ট ইনকাম মানে কি, ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, ক্যাপিটাল গেইন ইনকাম, সেল ফ্রম ক্রিপ্টোকারেন্সি, সেল ফ্রম রেন্টাল ইনভেস্টমেন্ট প্রপার্টি, ওই ইনকামগুলো যদি $11,950 উপরে হয়ে যায়, তখন ওরা আর্ন ইনকাম ক্রেডিট থেকে পুরো বঞ্চিত। হোয়াট ডাজ দ্যাট মিন? আপনার ইনকাম যদি $20,000 থাকে, আপনি ফুল $8,000 আর্ন ইনকাম ক্রেডিট পাওয়ার কথা 3 বাচ্চার জন্য, কিন্তু আপনার capital gain from Robinhood or cryptocurrency is $12,000, you do not get earned income credit. Okay, I hope this was clear. If you have any question, Habib, I could make that more clear. You gave the bad news at the end that you're that if from the stock market, if you are, I mean, Robinhood is stock market, so stock market থেকে যদি আপনার গেইন $12,000 বা ততোধিক হয়ে থাকে, তাহলে আর্ন ইনকাম ক্রেডিটের কথা আপনি ভুলে যেতে পারেন। বাট আর্ন ইনকাম ক্রেডিট ইজ দ্য বিগার ওয়ান যদি আপনার আর্নটা কম হয়ে থাকে সেক্ষেত্রে। সো অনেকে প্রশ্ন করবে, আমি কি চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং আর্ন ইনকাম ক্রেডিট দুটোই পেতে পারি কিনা? ইয়েস অর নো? ইয়েস, আপনি দুইটাই পেতে পারেন, এবং রিমেম্বার, আর্ন ইনকাম ক্রেডিট ডিপেন্ড করবে আপনার ইনকামের উপরে। সিম্পল ওয়ে টু লুক এট ইট ইজ দ্যাট, আপনার এইটা হলে কি লো ইনকাম কমিউনিটিদের জন্য, আপনার ইনকাম যেহেতু কম, ওই কারণে আপনাকে হেল্প করার জন্য ওরা এডিশনাল আর্ন ইনকাম ক্রেডিট দিচ্ছে। ইউজুয়ালি আপনারা যারা মেডিকেলে থাকেন, ইউজুয়ালি গেট ফুল আর্ন ইনকাম ক্রেডিট। চাইল্ড ট্যাক্স ক্রেডিট ডাজন্ট হ্যাভ এ লিমিটেশন, ইভেন্চুয়ালি লিমিটস, বাট আপনাদের ফর আওয়ার অডিয়েন্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনারা ইউজুয়ালি ফুল পাচ্ছেন। জি, একটি প্রশ্ন আমি তুলে ধরি আপনার কাছে। ফাতেমা বিনতে নূর, উনি বলছেন যে, সালাম জানিয়েছেন, উনি বলছেন যে গ্র্যাজুয়েট স্টুডেন্ট নো ইনকাম, আমি ধরে নিচ্ছি এটা উনি হতে পারেন, অন্য কেউ হতে পারে। গ্র্যাজুয়েট স্টুডেন্ট নো ইনকাম, ট্যাক্স ফাইল কিভাবে করবে, and that she or he is a medical student. এখন কোয়েশ্চন হলে এখন উনি ট্যাক্স ফাইল কেন করবে, why would she file the return, right? কারণ যেহেতু উনি কলেজে যাচ্ছেন এবং উনি যদি কারো ডিপেন্ডেন্ট না হয়ে থাকে, তার মানে আপনাকে কেউ টেক কেয়ার করতেছে না। ওকে, লেট মি মেক দিস বেটার। আপনার বয়স যদি 23 অথবা এর নিচে হয়ে থাকে এবং আপনার কোনো ইনকাম নাই, আপনার বাবা মা আপনাকে ক্লেম করা উচিত। ওকে, উই গুড দেয়ার, রাইট? সো আপনাকে বাবা মা যদি আপনাকে ক্লেম করে, আপনারা ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট পাবেন $500, এবং আর্ন ইনকাম ক্রেডিট আপনার প্যারেন্টস পাইতে পারে, ওদের ইনকামের উপর ডিপেন্ড করে। ওকে, সো নাও ধরেন আপনার whatever reason আপনাকে কেউ সাপোর্ট করতেছে না, এবং অথবা আপনার বয়স একটু বেশি, এবং আপনার যদি কোনো ইনকাম থাকে না, you have no reason to file. Usually you don't have a reason to file unless maybe আপনার কোনো কারণে এডুকেশন ক্রেডিট নেওয়া লাগতেছে। ধরেন আপনি আন্ডারগ্রেড স্কুলে পড়তেছেন এবং আপনি পকেট থেকে আপনি কলেজের জন্য পয়সা দিচ্ছেন, তখন আপনি একটা ক্রেডিট পাইতে পারেন কলেজের জন্য। বাট আপনি যদি মেডিকেল স্কুলে থেকে থাকেন, তার মানে আপনি গ্রাজুয়েট স্টুডেন্ট, ইউ আর নট গোনা গেট এ ক্রেডিট। দ্যাট ক্রেডিট ইউ আর গোনা গেট, বাট ইটস নন রিফান্ডেবল। সো আপনার আসলে ট্যাক্স ফাইলিং করার স্কোপ নাই আনলেস আপনার যদি কোনো ইনকাম থেকে থাকে।
মানে আপনার ক্ষেত্রে বাধ্যকতা না এটা, মানে চয়েস ইজ ইয়োর্স কাইন্ড অফ থিং, হ্যাঁ, ইটস ইয়োর চয়েস। এনিওয়ে ফাতিমা, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। চলুন আরেকটি প্রশ্ন নিয়ে নিই। ফোনে অনেকে আছেন, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি বলুন। ভার্জিনিয়া থেকে এটিএম আলম বলছিলাম। বলুন। আমার কোশ্চেন হচ্ছে যে 2023-এ আমি ফাইন্যান্সিং এ একটা টেসলা গাড়ি কিনছি। এখন 2025-এ যে আমি ইন্টারেস্ট দিয়েছি, সেই ইন্টারেস্টটা কি এই ট্যাক্স ফাইল আমি রিটার্ন পাবো কিনা? ওকে, 2025 সালেই কিনেছেন আপনি, রাইট? 2023-এ কিনেছেন। ওকে, আপনার প্রশ্ন হচ্ছে 2023-এ কিনেছেন, কিন্তু আপনি 2025-এ যে ফাইন্যান্স মানে পেমেন্টগুলো করেছেন তার ইন্টারেস্ট আপনি কি ডিডাক্ট করতে পারবেন কিনা? বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আব্দুল চৌধুরী। The answer is no. আপনি যদি পার্সোনালি যদি গাড়িটা কিনে থাকেন, আপনি যদি এই ইন্টারেস্ট ডিডাকশনটা চাচ্ছেন, আপনি পাবেন না, বিকজ ইটস অনলি এলিজিবল ফর নিউ কার্স, নতুন গাড়ি যেটা 2025-এ কিনা হয়েছে এবং আমেরিকাতে অ্যাসেম্বল করা হয়েছে। টেসলা ইউজুয়ালি ফলস, বাট যেহেতু আপনি 23-এ কিনছেন, গাড়িটা ডিডাকশন করা যাবে না। বাট আপনি এই গাড়িটা যদি উবারের জন্য অথবা বিজনেসের জন্য চালায় থাকেন, তখন আপনি ইন্টারেস্ট ডিডাকশনটা নিতে পারেন। হ্যাঁ, সো আমি আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আপনার হয়তো হৃদয়টা ভেঙে গেছে, বাট ডোন্ট বি সো স্যাড। দেয়ার আর আদার ট্রিক্স, দেয়ার আর আদার লুপহোলস। আমি লুপহোলস বলবো না, দেয়ার আর আদার লজ ইন দ্য বুক যেখান থেকে আপনি বেনিফিশিয়ারি হতে পারেন। ওকে, আরেকটি প্রশ্ন আপনার কাছে। আমার জানি আলম, আপনি জানতে চেয়েছেন ডাইনামিক ট্যাক্সের অফিসটি কোথায়। আমরা কিছুক্ষণ আগে এটি জিজ্ঞেস করেছিলাম আব্দুল চৌধুরীকে। উনি বলেছেন ব্রঙ্কস স্টার্লিং, স্পেশালি কুইন্সের জ্যামাইকাতে, এবং আর কোথায় কোথায় আছে? বাফালোতে আমরা আছি, ইন 𝗂𝗏 এবং নিউ জার্সিতে আছে আমরা টোরোয়া, which is closer to Paris. রাইট, এবং ওনাদের ডাইনামিক ট্যাক্স অ্যাকাউন্টিং এর একটি অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ অ্যাপ স্টোরে available. We have an app, we are virtual, you could find us সো আপনি ভার্চুয়ালি তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেটি ডাউনলোড করে। কাজে আই হোপ আই অ্যানসার ইউর কোয়েশ্চেন। আচ্ছা, আনিসুর রহমান উনি একটি প্রশ্ন করেছেন, আমি অন্য একটি প্রশ্ন যাওয়ার আগে সেটি উনি বলছেন যে আই এম এ হোম ওনার এবং মাই এয়ার কন্ডিশনিং ড্যাম্পার ব্রোক অ্যান্ড মানে রিপ্লেস করতে হয়েছে ওনাকে 2025 সালে মার্চ মাসে। ওনার প্রশ্ন হচ্ছে এই এক্সপেন্সটি উনি কি ট্যাক্সে ক্লেম করতে পারবেন কিনা অ্যাজ এ ডিডাকশন, অর এটা কি কোনোভাবে কোয়ালিফাই করে কিনা কোনো ট্যাক্স বেনিফিটের জন্য? আপনার এটা যদি রেন্টাল প্রপার্টি হয়ে থাকে, তাহলে আপনার এসি ইউনিটটা আপনি ডিডাকশন নিতে পারবেন এজ এ সাপ্লাইজ, ডিপেন্ডিং এর কত টাকা স্পেন্ড করছেন অথবা ডিপ্রিসিয়েশন। আপনার এই এসিটা যদি এনার্জি এফিশিয়েন্ট এসি হয়ে থাকে, এসি ইউনিট হয়ে থাকে, ওইটার জন্য আপনি একটা ক্রেডিট পাইতে পারেন। I believe it's 600, I believe, depends on what it is, but energy efficient আপনি ক্রেডিটটা পাইতে পারেন যদি আপনি 2025 এটা ইনস্টলেশন করে থাকেন। 2026-এ যারা এটা ইনস্টলেশন করবেন, ওইটার জন্য আপনারা আর ক্রেডিট পাবেন না। ওকে, সো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। একটি প্রশ্ন যেটি সচরাচর আমরা করি না, সেটি হচ্ছে অনেকেই প্রতি বছরই এই দেশে অনেকে আসেন পার্মানেন্টলি থাকার জন্য ইমিগ্রেন্ট হিসাবে। সেরকমভাবে 2025 সালেও অনেকেই এসেছেন। তাদের জন্যে তাদের অনেকে আছেন পরিষ্কার না যে তারা ট্যাক্স ফাইল করবেন কি করবেন না। অনেকে কাজ শুরু করেছেন, অনেকে কাজ শুরু করেননি বা করতে হয়তো মাত্রই শুরু করেছেন। তো তারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি তো মাত্র এসেছি, আমি কি করব এখন? ওকে, আপনারা যারা নতুন আমেরিকা আসছেন, এই ট্যাক্স ফাইল কিন্তু আপনাদের অনেক ইম্পর্টেন্ট ট্যাক্স ফাইল। ওকে, কারণ এখানে অনেক জিনিস থাকবে যেটা আপনার বোঝা লাগবে, এবং এখানে কিছু জিনিস আছে দ্যাট মাইট লিড ইউ টু ডু এ রং ট্যাক্স রিটার্ন। হোয়াট ডাজ দ্যাট মিন? লেট মি এক্সপ্লেইন। আমি যে আগে কথা বললাম যেটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে, যেটা এক বাচ্চার জন্য আপনারা $2,200 পাইতে পারেন। আর্ন ইনকাম ক্রেডিট 3 বাচ্চার জন্য আপনারা অলমোস্ট $8,000 পাইতে পারেন। ওকে, এবং আমি বলছি এটা পাইতে হইলে আপনার আর্ন ইনকাম থাকা লাগবে, তার মানে আপনার কাজ করা লাগবে। ওকে, এবং আপনার আমেরিকাতে অ্যাটলিস্ট 6 মাস থাকা লাগবে। রাইট, সো যারা অলরেডি জুন মাসে আসছেন, আপনারা আমেরিকা 6 মাস আছেন। সো ওয়ান অফ দ্য প্রবলেম আপনারা ফেস করবেন যেটা, যে আপনার ইনকাম ধরেন হয়েছে $10,000 মতো, ওকে, $15,000 মতো, হোয়াট এভার দ্য কেস ইজ, ডাজন্ট ম্যাটার। এখন আপনি যখন ট্যাক্স ফাইল করতে যাবেন, দেখা যাবে যে আপনার ইনকামটা যদি আরো $5,000 বেশি হইতো, $10,000 বেশি হইতো, তখন আপনার রিফান্ডটা আরো অলমোস্ট $3,000 মতো বেশি হইতে পারে। এবং আমেরিকাতে যারা নতুন আসছেন, ইউজুয়ালি আমরা স্ট্রাগল করি তখন, তাই না? তখন আপনার দিস গ্রিড মাইট মেক ইউ মেক দ্য রং ডিসিশন, or আপনার অ্যাকাউন্টেন্ট মাইট পুশ ইউ ওভার দ্য এজ টু মেক দ্য রং ডিসিশন। প্লিজ ডু নট। ফার্স্ট ইয়ার আপনি আসছেন,
আসলে যে ইনকামটা আসে ওইটা নিয়ে আপনারা ট্যাক্স ফাইল করবেন এবং আপনারা মেক শিওর করবেন যে আপনার যে ইনকামটা আছে ওইটার প্রুফ আছে। হোয়াট ডাজ দ্যাট মিন? যদি W2 তে কাজ করেন মেক শিওর ইউ হ্যাভ এ W2, যদি 1099 এ কাজ করে থাকেন মেক শিওর আপনার 1099 থাকে, এবং যদি নিউ ইয়র্ক স্টেটে থাকেন অন্যান্য স্টেটে থাকেন ইউজুয়ালি ওরা দে ওয়ান্ট টু সি প্রুফ অফ ইনকাম ফ্রম ইউর ব্যাংক স্টেটমেন্ট। ওকে, সো প্লিজ যারা নতুন আমেরিকায় মেক শিওর আপনারা সঠিকভাবে ট্যাক্স ফাইল করতেছেন, কোনো উল্টাপাল্টা ট্যাক্স ফাইল আপনারা যাবেন না। ডোন্ট ডু দ্যাট, নট অন দ্য ফার্স্ট ইয়ার, অ্যাট লিস্ট ডোন্ট নেভার ডু ইট, বাট আই এম সেইং ডেফিনেটলি নট অন দ্য ফার্স্ট ইয়ার। এখন নাও দ্য সেকেন্ড থিং ইজ, যারা জুন মাসের মানে জুলাইয়ের 1 তারিখে অথবা এর পরে আসছেন, তার মানে আপনারা আমেরিকায় মাত্র 6 মাসের নিচে, মোস্ট লাইকলি আপনারা আর্ন ইনকাম ক্রেডিট পাবেন না এবং আপনারা চাইল্ড ট্যাক্স ক্রেডিটও আপনারা পাবেন না। ইটস গোনা বি অনলি $500 ফর ইউ গাইস। সো প্লিজ ডু দ্য ট্যাক্স রিটার্ন দ্য রাইট ওয়ে। রিফান্ড আপনারা আগামী বছর নেবেন, চিন্তা করবেন না। জাস্ট ট্রাই টু গেট থ্রু দিস ইয়ার এন্ড ইনশাআল্লাহ ফ্রম নেক্সট ইয়ার ইউ গাইস উইল গেট এ বিগ রিফান্ড। হ্যাঁ, এটা অত্যন্ত অত্যন্ত জরুরি, বিকজ দেখুন আইনের মধ্যে থেকে কাজ করাটা অত্যন্ত জরুরি। এটা যখনই আপনি লঙ্ঘন করবেন মনে হবে আপাতত দৃষ্টিতে যে আপনি হয়তো পার পেয়ে যাবেন অথবা আপনি হয়তো গেইন করেছেন, টেম্পোরারি গেইন, লাভজনক অবস্থায় আছেন, কিন্তু ইন দ্য লং রান এটা কিন্তু মানে ইটস নট গুড। এটা এখন যেরকম পরিস্থিতি চলছে, পরিস্থিতি আরও দিনে দিনে আরও টাইট হবে এবং সেটা বিপদের কারণ হয়ে যেতে পারে। ওকে, একটি প্রশ্ন সেটি হচ্ছে এরকম যে ম্যারিড যারা আছেন অনেকেই বলেন যে এই ব্যাপারটি অনেক ব্যাপক, আমি হয়তো আগামী অনুষ্ঠান যখন করবো তখন তার সাথে এই ব্যাপারটি আমি আপনার সাথে আলোচনা করে আরও ব্যাপকভাবে আলোচনা করবো, কারণ এটির অনেকগুলি সেগমেন্ট আছে। একটি ছোট্ট সেগমেন্ট হচ্ছে যারা ম্যারিড, শুড দে ফাইল ম্যারিড জয়েন্টলি অর শুড দে ফাইল ফর হোয়াট এভার রিজন সেপারেটলি, কোনটা করা ঠিক এবং কোনটা করা আসলে তাদের জন্য সুবিধাজনক। ঠিক আছে, আমাদের এখানে একটা টেকনিক্যাল ইউজ টার্ম ইউজ করা লাগবে। ইয়েস, ম্যারিড ফাইলিং জয়েন্ট ইউজুয়ালি হ্যাজ দ্য মোস্ট বেনিফিট। লিগালি আপনারা ম্যারিড ফাইলিং সেপারেট ফাইল করতে পারেন। তার মানে আপনার ট্যাক্স ফাইলে দেখাইছেন যে আপনি সেপারেট ফাইল করতেছেন উইথ ইয়োর হাজব্যান্ড অর ওয়াইফ সোশ্যাল সিকিউরিটি নাম্বার। ইউজুয়ালি ম্যারিড ফাইলিং সেপারেট ইজ দ্য লিস্ট প্রফিটেবল ট্যাক্স ফাইল। এখন মানুষ যেটা সেপারেট মনে করে ওইটা মনে করতেছে যে হাজব্যান্ড ফাইল করবে সিঙ্গেল অথবা হেড অফ হাউস হোল্ড, ওয়াইফ ফাইল করবে সিঙ্গেল অথবা হেড অফ হাউস হোল্ড, বা ওদের বাচ্চা 2 জন অথবা 3 জন, একজন নিল এক বাচ্চা আরেকজন নিল আরেক বাচ্চা, রাইট? ওয়াই ডু দে ডু দ্যাট? ইউজুয়ালি আমি যে আগে যেটা চাইল্ড আর্ন ইনকাম ক্রেডিট নিয়ে কথা বললাম, যেখানে একজন মানুষের যদি 2 বাচ্চা থাকে ওদের ইনকাম যদি 64,000 যায়, তার মানে ওরা আর্ন ইনকাম ক্রেডিট পাচ্ছে না। এখন ধরা গেছে যে ধরেন একজনের ইনকাম 30 আর একজনের ইনকাম 30, ওরা যদি এখন সিঙ্গেল ফাইল করেন তাইলে নাও দে গোনা গেট ডাবল দ্য আর্ন ইনকাম ক্রেডিট। দ্যাট ইজ ইনকারেক্ট। ঠিক আছে, আপনারা যদি ম্যারিড থাকেন এবং আপনারা যদি এক বাসায় থাকেন, ইউ হ্যাভ টু ফাইল ম্যারিড ফাইলিং সেপারেট অর ম্যারিড ফাইলিং জয়েন্ট। যারা ম্যারিড ফাইলিং সেপারেট ফাইল করে they do not get earned income credit. Please do not file single, do not file head of household unless you guys are actually separated and you guys live in different homes. ওকে, সো এই জন্য আমি বলেছি প্রথমেই যে ব্যাপারটি অনেক ব্যাপক এবং আমি ছোট্ট একটি অংশ শুধু তুলে ধরলাম, কারণ এটির ব্যাপক আলোচনা আমি পরবর্তীতে করবো বলে আমি মনে করছি। আলী আহমেদ বলছেন বাড়ির বিষয়ে কিছু বলবো, একটু অপেক্ষা করতে হবে। তার আগে আমাদের সাথে অনেকেই আছেন, চলুন আরেকটি ফোন কল নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি শুনছি, বলুন, নাম জানিয়ে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ। আমার আপনি ফোনটি স্পিকারে না রেখে হাতে নিয়ে কথা বলুন, ফোনটি স্পিকারে রাখবেন না প্লিজ, আপনার কথা কেটে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্নটি হচ্ছে যে এই বছর আপনার যারা ওভারটাইম করবে, আমি একজন চিফ এমপ্লয়ি, এটা আমাদের রিফান্ড কি পর্যন্ত থাকবে? কত টাকা ইনকাম হলে আপনি টিপসের পয়সা রিটার্ন পাইবেন, ওভারটাইম পাইবেন? ওকে, খুব সুন্দর প্রশ্ন, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম। তারপর আব্দুল চৌধুরী প্লিজ আপনি একটু আরেকবার আমাদের যদি হাবিব ভাই, আমি আসলে কোশ্চেনটা ঠিকমতো বুঝি না। হি ইজ আ টিপ এমপ্লয়ি, হি ইজ আ টিপ এমপ্লয়ি। হোয়াট ইজ দ্য কাট অফ লাইন ফর টিপ? কোন জায়গার পর থেকে আর ট্যাক্সটা মানে বেনিফিটটা পাওয়া যায় না এবং কোনটা করলে সবচেয়ে বেশি বেনিফিটটা তারা পাবেন? একটু যদি বুঝিয়ে বলুন যে টিপস, নো ট্যাক্স অন টিপস, আসলে দ্যাটস দ্য লাইন। That one is very easy. একজন ইন্ডিভিজুয়ালের জন্য আপ টু $25,000 পর্যন্ত টিপসে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ঠিক আছে? এবং আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, তার মানে আপনি যদি সিঙ্গেল এবং আপনার ইনকাম $150,000 নিচে, আপনি পুরো $25,000 জন্য ডিডাকশন পাবেন। আপনার ইনকামটা যখন $150,000 উপরে হয়ে যাবে, তখন আপনারা ওইটা প্রোরাইডের একটু
ইনকামটা আস্তে আস্তে কমে যায়। যারা ম্যারিড আপনাদের তখন 300,000 পর্যন্ত পুরো $25,000 পার পার্সন আপনার এই ডিডাকশনটা আপনারা পাবেন। সো ওয়ান কি থিং হিয়ার, আপনাদের যেটা মাস্ট করা লাগবে, স্পেশালি যারা আপনারা এই টিপস ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনারা যখন ট্যাক্স ফাইল করতে যাবেন মেক শিওর আপনাদের লাস্ট পে স্টাব নিয়ে যাবেন, বিকজ এই যে রুলটা যে চেঞ্জ হয়েছে ইউজুয়ালি W2-তে সঠিকভাবে টিপসগুলো রিপোর্ট করা হয়, বাট ইন কেস কোনো কারণে যদি রিপোর্ট না হয় সঠিকভাবে আপনার পে স্টাবটা থাকবে, তখন আপনি ওইটা ম্যাচ করতে পারবেন টু সি ইফ ইটস কারেক্ট অর নট। যারা রিমেম্বার টিপস ইজ কাস্টমারি ইন ইউর বিজনেস, রাইট? এখন আপনি বলতে পারেন যে ওকে আপনি একটা রিটেল স্টোরে কাজ করতেছেন এবং কোনো কারণে আপনাদেরকে ওরা 1099 দিচ্ছে, দোজ ডাজন্ট এলিজিবল ফর টিপস। ইউজুয়ালি যে ইন্ডাস্ট্রিতে আপনারা টিপসে কাজ করেন ও আপনার ওই 1099 এবং W2 গুলো অটোমেটিকলি টিপসের অ্যামাউন্ট গুলো আলাদা করে রাখে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। যারা উবারে কাজ করতেছেন ইউ উইল গেট উবার সামারি, যারা লিফটে কাজ করতেছেন ইউ উইল গেট লিফট সামারি, যেখানে আপনার টিপস গুলো আলাদাভাবে লেখা থাকবে, এন্ড জাস্ট মেক শিওর আপনার অ্যাকাউন্টেন্টটা সঠিকভাবে ওইটা ক্যালকুলেশন করতেছেন। ওকে, ফাহিম জাওয়াদ চৌধুরী, আপনার মানে যেটি হয়েছে সেটি হয়েছে, ইন্টারভিউ আগামী 21 তারিখের পর থেকে সব থামিয়ে দেওয়া হবে, যে পর্যন্ত তারা পুনরায় এটা শুরু করছেন না, এবং তারা বলছেন ইনডেফিনেটলি, তার অর্থ হচ্ছে অনির্দিষ্ট কাল ব্যাপী, অর্থাৎ তারা কোনো ডেট দেননি। আপনাকে আমি বলবো টিবিএনের চোখ রাখুন, টিবিএন 24-এ, কারণ আমরা আমেরিকা ইমিগ্রেশন ট্যাক্সেস সবচেয়ে বেশি আলোচনা করে থাকি এবং ডিটেলসে। কাজে পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনি থাকবেন আমাদের সাথে। স্পেশালি আমি বলবো আগামী সপ্তাহের ভিউজ 7 o'clock, আগামীকাল আছে ইমিগ্রেশন অ্যাটর্নির প্রোগ্রাম রাত 10টায়, থাকবেন সেখানে এবং সেখানেও আপনি প্রশ্নটি তুলে ধরবেন। ওকে, বাড়ির ব্যাপারে আসি। আমাদের আলী আহমেদ কিছুক্ষণ আগে বলছিলেন বাড়ির বিষয়ে কিছু বলুন। ওকে, বাড়ি কেনার ক্ষেত্রে যারা বাড়ি ক্রয় করেছেন সিঙ্গেল ফ্যামিলি ভার্সেস মাল্টি ফ্যামিলি, ট্যাক্সের থেকে পার্থক্যটি কি বুঝিয়ে বলুন। ওকে, এখন একজন মানুষ যখন বাড়িটা কিনতেছে, রাইট, এখন ওই বাড়িটা আপনাকে হেল্প করবে কিনা না ডিপেন্ড করবে আপনার ইন্ডিভিজুয়াল সিচুয়েশনের উপরে। ওকে, ইউজুয়ালি এটা ধরেন আপনার পার্সোনাল রেসিডেন্স। ওকে, ধরেন কারো বাড়ি নাই, ইফ সামবডি ডাজন্ট হ্যাভ এ হোম, ওরা স্ট্যান্ডার্ড ডিডাকশন পায়। তার মানে কি, অটোমেটিকলি যারা সিঙ্গেল ওদের জন্য রাফলি $15,000, আমি জাস্ট রাউন্ডিং ইট আপ, $15,000 অটোমেটিক ডিডাকশন। যারা ম্যারিড ওদের জন্য $30,000 অটোমেটিক ডিডাকশন। ওকে, সো নাও ধরেন আমি সিঙ্গেল, আমি বাড়ি কিনলাম, বাড়ি কেনার পরে দেখা গেছে যে আমার এই বছর ইন্টারেস্ট আমি দিছি $20,000, ঠিক আছে? তার মানে আমার স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল 15, ওইটা আমি না নিয়ে আমি আইটেমাইজ করবো। আইটেমাইজ কি করব? ইন্টারেস্ট নিলাম $20,000 and ধরেন চ্যারিটি ইজ another $5,000, so $25,000 is my deduction. Okay, so that means আমি বাড়ি কিনায় $10,000 ইনকাম আমি কমাইতে পারছি। ওকে, we understand this, right? So now ধরেন এখন আরেকজন মানুষ ম্যারিড, সেম সিচুয়েশন, ওনারও বাড়িতে উনি $20,000 ইন্টারেস্ট দিছেন এবং চ্যারিটি দিছেন আরো $5,000, টোটাল গেল $25,000। এখন উনি যদি বাড়িটা না কিনতেন উনি এমনিতেই স্ট্যান্ডার্ড ডিডাকশন পাইতেন 30,000 and change, তাই না? তার মানে কি হইলো, একজন মানুষ বাড়ি কিনলো উনার বেনিফিট হইলো, আরেকজন মানুষ বাড়ি কিনলো উনার বেনিফিট হয় নাই। ওকে, সো টু সামারাইজ অল অফ দিস, যারা বাড়ি কিনেন আপনার কি বেনিফিটটা আসতে পারে? যাদের এইটা পার্সোনাল রেসিডেন্স, তার মানে আপনি বাড়িতে থাকেন, আপনারা যে ইন্টারেস্ট যেটা দিচ্ছেন বাড়িতে ওইটার জন্য আপনারা ডিডাকশন পাবেন, এবং ওই ডিডাকশন নেওয়ায় আপনার আইটেমাইজের পজিশনে চলে যেতে পারেন, যেখানে আপনার স্টেট ডিডাকশন থাকবে, স্টেট এন্ড লোকাল ট্যাক্স ডিডাকশন থাকবে, এবং চ্যারিটি ডিডাকশন, চ্যারিটি যে মানে আপনার মসজিদে যারা অথবা সিনেগাগ অথবা টেম্পলে যেটা পয়সা দিচ্ছেন ওইটার জন্য আপনারা ডিডাকশন গুলো অ্যাক্টিভেট হয়ে যায়। দ্যাটস অল ইট ইজ। সো টু সামারাইজ, অলসো যেহেতু এখন ইন্টারেস্ট রেট অনেক হাই, মোস্ট লাইকলি আপনি ইন্টারেস্টও দিচ্ছেন অনেক হাই, সো মোস্ট লাইকলি ইউ শুড গেট বেনিফিটেড। Okay. Second, no, go ahead. Finish it, please. I'm good on this. Next one will be residential, but I'll leave it at this. Okay. আমি এই কারণে এই ব্যাপারে আমরা আসলে আরো এই বাড়ি কেনা এবং ট্যাক্স ফাইলিং এবং এটা সিঙ্গেল ফ্যামিলি, মাল্টি ফ্যামিলি অথবা রেন্টাল প্রপার্টি, এটি ব্যাপক আলোচনা দরকার, এবং আপনারা নিরাশ হবেন না, কারণ এটা আমরা আগামীতে, আজকে করছি না কারণ সময়ের কম, কিন্তু আগামীতে এটি আমরা আরও ব্যাপকভাবে আলোচনা করব এবং এটির ম্যাক্সিমাম সুবিধাটা আপনি কীভাবে নিতে পারেন সেটি আপনাকে জানাবো, কারণ দিস ইজ দ্য বেস্ট ইয়ার
আপনি যদি বাড়ি ক্রয় করে থাকেন গত বছর এবং আপনি ইউ আর এ হোম ওনার, গত বছরই হতে হবে এমন কোনো মানে নেই, কারণ এই বছরটি একটু ডিফারেন্ট। সো ওকে, খুব শর্ট করে একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে এরকম যে যারা বাড়ি বিক্রয় করেছেন গত বছর তাদের ব্যাপারটি একটু বুঝিয়ে বলুন। ওকে, যারা বাড়ি বিক্রি করছেন আপনারা দুই ধরনের মানুষ হইতে পারেন। নাম্বার 1, যারা পার্সোনাল রেসিডেন্স সেল করছেন। যারা পার্সোনাল রেসিডেন্স সেল করছেন আপনাদের জন্য, যারা সিঙ্গেল ওইটাতে $250,000 উপর পর্যন্ত নেট গেইনে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, এবং যারা ম্যারিড 500,000 পর্যন্ত নেট গেইনে কোনো ট্যাক্স দেওয়া লাগে না। এটাকে বলে সেকশন 121 এক্সক্লুশন। টু সামারাইজ রিয়েল কুইক, আপনি বাড়ি কিনছেন $500,000, বাড়িটা সেল করছেন আপনি $1 মিলিয়ন, আপনার প্রফিট হয়েছে 500,000। আপনি যদি ম্যারিড কোনো ট্যাক্স নাই, আপনি যদি আনম্যারিড তখন আপনি শুধু $250,000 ওইটাতে ট্যাক্স দিবেন। নাও ইটস গোইং টু গেট আ লিটল বিট লঙ্গার হিয়ার। যাদের রেন্টাল প্রপার্টি এবং আপনারা রেন্টাল প্রপার্টিটা সেল করছেন আপনাদের কিন্তু ওইখানে ট্যাক্স থাকবে, স্পেশালি যারা ডিপ্রিসিয়েশন নিচ্ছেন। ইউজুয়ালি সবাই ডিপ্রিসিয়েশন নেয়। সো যারা রেন্টাল প্রপার্টি সেল করছেন অথবা যারা রেন্টাল প্রপার্টি সেল করবেন ইন 2026, মেক শিওর করবেন যে আপনাদের ট্যাক্স এস্টিমেটেড ট্যাক্স অ্যানালিসিসগুলো আপনারা করছেন, ঠিক আছে? ইউজুয়ালি আপনি যদি এখানে একটা বাড়ি বেচে থাকেন, মোস্ট লাইকলি এই বাড়ি আপনি অনেক আগে কিনছেন এবং আপনার প্রফিট মার্জিনটা অনেক হাই হবে, ঠিক আছে? তখন আপনি বাড়িটা সেল করার পরে দেখা যাবে যে আপনার নেট গেইন, তার মানে সেল প্রাইস মাইনাস কস্ট প্লাস ডিপ্রিসিয়েশন, ওইটা কিন্তু অনেক হাই হইতে পারে, যেটার কারণে আপনার অনেক ট্যাক্স থাকবে, for which you might lose earned income credit and various other credits, which is okay. আপনার শুধু জানা লাগবে ট্যাক্সটা কত and be ready for it. That's okay. আমি শেষ করবো কিন্তু কিছু। রিমন আলী, আপনি বলছেন যে ক্যাটাগরি F4, আমি ইটস ভাই বোনের মানে ফ্যামিলি পিটিশন। ওকে, সো 31শে ডিসেম্বরে 2025 আপনার ইন্টারভিউর যাদের ভিসা ইন্টারভিউ হয়ে গেছে তারা কি নো, ভিসা ইন্টারভিউ যাদের হয়ে গেছে তারা এই নিষেধাজ্ঞায় পড়বেন না। দ্যাটস এ গুড নিউজ। এই জন্য আমি বলছি। আর আরেকজন আছেন অ্যাবি, আপনি এই প্রশ্নটি না করে আপনি বলছেন আপনার উত্তর দিতে, আমি আপনার প্রশ্নটিই দেখছি না কোথাও। আপনি আশা করি আপনি প্রশ্নটি পাঠাবেন, আজকে না হলে আরেকদিন পাঠাবেন, আমি আলোচনা করব। আব্দুল চৌধুরী, আমি এই পর্বটি, আজকের পর্বটি এখানে শেষ করব, কিন্তু শেষ করার আগে আপনার কাছ থেকে যারা শুনছিলেন এই প্রোগ্রামটি, তাদেরকে আপনার আজকের প্রোগ্রামের শেষ অ্যাডভাইস কি দিবেন প্রিপারেশনটা? কারণ 26 তারিখ থেকে শুরু হয়ে যাবে ট্যাক্স ফাইলিং। সো লেটস হিয়ার ফ্রম ইউ। আমি যেটা আগে বললাম, আপনারা মেক শিওর করবেন যে আপনারা সঠিকভাবে ট্যাক্স ফাইল করতেছেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন ভেরিফাই করবেন। যখন ট্যাক্স ফাইলটা সাইন করতেছেন মেক শিওর করবেন যে আপনার ইনফরমেশনগুলো কারেক্ট, ট্যাক্স ফাইলটা আপনি সঠিকভাবে বুঝতেছেন, এবং এট দি এন্ড অফ দ্য ডে ডোন্ট রাশ, রাইট? রিফান্ড পাওয়ার জন্য রাশিং করার দরকার নাই। মেক শিওর আপনারা রেডি হয়ে ট্যাক্স ফাইল করতেছেন এবং শান্তশিষ্টভাবে ট্যাক্স ফাইলগুলো করতেছেন। অ্যান্ড লাস্টলি, ডু নট ওয়েট টিল দ্য লাস্ট মিনিট, প্লিজ। ইফ ইউ ওয়েট টিল দ্য লাস্ট মিনিট, জাস্ট ফাইল অ্যান এক্সটেনশন। জি, আব্দুল চৌধুরী, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী যে অনুষ্ঠানটি করব সেখানে আরও বিস্তারিত তুলে ধরবো আপনার মূল্যবান সময়ের জন্য এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং অ্যাডভাইসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনার সাথে পরবর্তী অনুষ্ঠানে। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ হাবিব ভাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাই। ওকে, নাও আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, অনেক ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন আমি দেখেছি। আনফর্চুনেটলি অনেক প্রশ্ন আমি চেষ্টা করেছি খুব দ্রুত উত্তর দেওয়ার জন্য। আই এম নট এ লয়ার, সো প্লিজ টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট, ওকে? বাট আমি যতটুকু জানি সেটা তুলে ধরেছি আপনাদের কাছে। আর আজকের যে অনুষ্ঠানটি করলাম, যারা ট্যাক্স ফাইল করবেন, আমি মনে করি তাদের খুবই কাজে লাগবে। আপনারা এই ট্যাক্স সিজন শুরু হয়ে গেছে, আমরা প্রতিদিনই মানডে থ্রু ফ্রাইডে টিভি অ্যানালাইসিস সেটা তুলে ধরি। এবছর ট্যাক্স ফাইলটি যেহেতু খুবই ভিন্ন রকমের ট্যাক্স ফাইল হতে যাচ্ছে, বিকজ অফ বিগ বিউটিফুল বিল, আপনারা সচেষ্ট থাকবেন বেস্ট প্রিপারেশনের জন্য, যাতে আপনারা ভালোভাবে এর সুবিধাটা নিতে পারেন আইনের মধ্যে থেকে। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।